পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর ইতিহাসের প্রথম চ্যাপ্টারের 2017 থেকে 2025 সাল পর্যন্ত মাধ্যমিকের যে 2 নম্বরের প্রশ্ন এসেছিল তার কিন্তু আমরা আলোচনা করব। শুধু আলোচনা নয়, সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং এই কোশ্চেনগুলো অবশ্যই পড়বে, কারণ 2026 সালের মাধ্যমিকে এগুলো কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি আছে। কাজেই চলো কথা না বলে শুরু করি। আরেকটা কথা বলে নিই যে তোমরা জানো ইতিহাসে ক্লাস 10-এ অর্থাৎ মাধ্যমিকে তোমরা 8টা চ্যাপ্টারের ইতিহাসের উপর পরীক্ষা দেবে। এই 8টা চ্যাপ্টার থেকে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 2টো করে কোশ্চেন আসবে, অর্থাৎ 16টি কোশ্চেন হবে। তার মধ্যে যে কোনো 11টি কোশ্চেন তোমাকে লিখতে হবে, অর্থাৎ 22 নম্বর কিন্তু 2 নম্বরের প্রশ্নে থাকবে। কাজে তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো এবং মাধ্যমিক পর্ষদ কর্তৃক যে কোশ্চেন সেগুলো যদি ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই 16টার কথা বলছি না, 11টা কিন্তু অবশ্যই কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু 99.99%। কারণ বুঝতেই পারছো 100% কেন বললাম না। তা যাই হোক, কারণ আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এমন কোনো প্রতিশ্রুতি দিই না যেটা হয়তো নষ্ট হতে পারে বা ভঙ্গ হতে পারে। তা যাই হোক, চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা দেখো, ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের ভূমিকা। এটা দেখো 2017 সালে এসেছিল। 2017 সাল কেন? কারণ এই যে প্যাটার্নে তোমরা 2026 সালে পরীক্ষা দেবে, এটা প্রথম হয়েছিল কিন্তু 2017 সালে প্রথম মাধ্যমিক এই প্যাটার্নে। কাজে 2017 সাল দিয়ে কিন্তু আমরা শুরু করছি। দেখো, প্রথম প্রশ্নটা, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব আলোচনা করো। ভারত তথা বিশ্বের ইতিহাস রচনায় যে সংবাদপত্র একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে, কারণ এই সংবাদপত্রে বিভিন্ন রকম সংবাদ, চিঠিপত্র, নাগরিকদের উপর বিভিন্ন মতামত, এগুলো কিন্তু বিশেষ গুরুত্ব সহকারে কিন্তু সংবাদপত্রে ছাপা হয়। এর ফলে ঔপনিবেশিক ভারতে এই সংবাদপত্রের মাধ্যমে যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন বা ব্রিটিশদের শোষণমূলক বা জনবিরোধী নীতির কথা আমরা জানতে পারি এবং এই সংবাদপত্রের মাধ্যমে কিন্তু সমালোচনা করে তৎকালীন শিক্ষিত মধ্যবিত্ত ভারতবাসী বা সাধারণ ভারতবাসী। 2 নম্বরটা দেখো যে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে, ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে যে ভারতীয় জাতীয়তাবাদের প্রসার ঘটেছিল, তাতে কিন্তু একটা সংবাদপত্র বিশেষ ভূমিকা পালন করেছিল। কারণ সংবাদপত্রের মাধ্যমে মানুষ জানতে পেরেছিল ভারতীয়দের, এখানে কিন্তু কোনো ভাষা, ধর্ম, সম্প্রদায়ের কথা বলছি না, ভারতীয়দের এই অবস্থার জন্য, এই অবর্ণনীয় দুর্দশাগ্রস্ত শোচনীয় শোষণমূলক অবস্থার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদ বা ব্রিটিশ শোষণমূলক নীতি কিন্তু দায়ী। কাজেই ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বা ব্রিটিশ ঔপনিবেশিকবাদকে যদি সমূলে তুলে ফেলা না যায়, তাহলে কিন্তু ভারতীয়দের ভালো হওয়ার বা উপকার হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরের প্রশ্ন দেখো, নতুন সামাজিক ইতিহাস কী বা নতুন সামাজিক ইতিহাস কী? আগে অর্থাৎ আধুনিক যুগের আগে যে ইতিহাস মূলত আলোচনা করা হতো রাজরাজা, অভিজাত, বুর্জোয়া, বড়লোক অর্থাৎ সমাজের প্রভাবশালী মানুষদেরই বিষয় আলোচনা করা হতো। কিন্তু সমাজের সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মজুর, নারী, শিক্ষার্থীরা, এদের কিন্তু আলোচনা শুরু হয় বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। এই যে সাধারণ জনগণ নিয়ে আলোচনা, একেই বলা হয় নতুন সামাজিক ইতিহাস। এই নতুন সামাজিক ইতিহাস রচনায় ভারতের প্রতীক্ষিত হলেন রণজিৎ গুহ, জ্ঞানেন্দ্র পাণ্ডে প্রমুখ। পরের প্রশ্নটা দেখো, পরিবেশের ইতিহাসের গুরুত্ব। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় পরিবেশ শিক্ষার বা পরিবেশের ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই পরিবেশের
উপর যে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার যে প্রভাব সেই সম্পর্কে আমরা জানতে পারি। যেমন পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে যে পরিবেশের উপর ক্ষতি হয়, বা নগরায়নের জন্য যে অরণ্য বা গাছ কেটে পরিবেশের উপর যে বিপুল ক্ষতি করা হচ্ছে, বা সাধারণ মানুষের দুর্দশা বৃদ্ধি পাচ্ছে। তোমরা তার একটা প্রকৃষ্ট উদাহরণ দেখছো যে গরম কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই ক্ষতিকারক দিকগুলো কিন্তু আমরা জানতে পারছি। এবং 2 নম্বর, এই ক্ষতিকর দিকগুলো কিভাবে প্রতিরোধ করা যায়, অর্থাৎ ক্ষতিকর দিকটা জানলেই এর উল্টো দিকটাই হচ্ছে কিভাবে প্রতিরোধ করা যায় বা রক্ষা করা যায় সেই সম্পর্ক আমরা কিন্তু জানতে পারি। পরের প্রশ্নটা দেখো, এটা 2018 এবং 2024 সালে এসেছিল। কোশ্চেনটা দেখো, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা হয়। আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্নভাবে ব্যবহার হয়। তোমরা জানো, আত্মজীবনী যখন কোনো ব্যক্তি নিজেকে নিয়ে ঘটনা লেখে তখন সেটা আত্মজীবনী, এবং স্মৃতিকথা কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ সাথে কোনো বিষয়ের সাথে যুক্ত থেকে যখন রচনা করে তাকে বলে স্মৃতিকথা। এই আত্মজীবনী থেকে আমরা সমকালীন সময়ের বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক বিভিন্ন কথা জানা যায়, এবং সেগুলো এবং এই আত্মজীবনী, এই স্মৃতিকথার মধ্যে উল্লেখযোগ্য হলো দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতা। পরের প্রশ্নটা দেখো, সরকারি নথিপত্র কাকে বলে। এটা মাধ্যমিক 19, 21 এবং 23 সালে এসেছিল। অর্থাৎ যে সকল উপাদান থেকে সমকালীন ভারতীয় যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রভৃতি কথা জানা যায়, অর্থাৎ সরকারি তথ্য থেকে যে বিভিন্ন জানা যায় তাকেই বলা সরকারি নথিপত্র। যেমন বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট, পুলিশ বিভাগের রিপোর্ট বা জরুরি চিঠিপত্র, এগুলো কিন্তু সরকারি নথিপত্রের অন্যতম উদাহরণ। পরের প্রশ্ন দেখো, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। এটা দেখতেই পাচ্ছ 19 সালে এসেছিল। ভৌগোলিক ভারতবর্ষ একটা হচ্ছে বহু বৈচিত্র্যময় দেশ, এবং এখানে আসমুদ্র হিমাচল ব্যাপী বা ভারতের যে প্রায় 32 লক্ষ বর্গ কিলোমিটার যে বর্তমান আয়তন, স্বাধীনতার প্রাককালে এর আয়তন আরও বেশি ছিল, কারণ বর্তমান পাকিস্তান, বাংলাদেশ এগুলো কিন্তু সবই ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল। কাজেই এই ভৌগোলিক তারতম্য অনুসারে এক এক জায়গার সংস্কৃতি, রীতিনীতি, আদব কায়দা কিন্তু আলাদা। যেমন বাংলার যে সংস্কৃতি রীতি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর সেই রীতি নয়, বা রাজস্থানের সেরকম নয়, মণিপুরের সেরকম নয়। কাজেই এই আঞ্চলিক ইতিহাস চর্চা থেকে আমরা সেই অঞ্চলে, ধরো একটা আসামের আঞ্চলিক ইতিহাস, তাহলে সেই গ্রন্থ থেকে আমরা আসামের সমাজের কথা জানতে পারি, রাজনীতির কথা জানতে পারি, অর্থনীতির কথা জানতে পারি, শিল্প কথা জানতে পারি, বা খাদ্যাভ্যাস, এগুলো বিভিন্ন বিষয়ে জানতে পারি। বা 2 নম্বর, যে জাতীয় ইতিহাস চর্চার জন্য এটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্নটা দেখো, এটা 2020 সালে এসেছিল। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্র যে একটা বিশেষ গুরুত্ব আছে সেটা বলার অপেক্ষা করে না, কারণ এই সরকারি নথিপত্র থেকে যে যা জানা যায় সেটা সরকারি দৃষ্টিভঙ্গি, সাধারণ মানুষ বা জনগণের দৃষ্টিভঙ্গি নয়। অর্থাৎ এতে সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গি উপেক্ষিত হয়েছে, এবং এই সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার তাদের নিজেদের স্বার্থ তারা কিন্তু এই নথিপত্রগুলো তৈরি করেছে। কাজেই সেগুলো কিন্তু অনেক সময় বিকৃত বা ভুল তথ্য থাকে। পরের প্রশ্নটা দেখো, আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো। যে রচনা থেকে লেখক তার নিজের জীবনের বা সময়ের বিভিন্ন ঘটনা বলতে অর্থাৎ যেটা সবই ঘটনা, অর্থাৎ রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, রীতিনীতি এইগুলো হতে পারে, এইগুলো গ্রন্থের আকারে প্রকাশ করে, তাকেই বলা হয় আত্মজীবনী। যেমন সরলা দেবী রায়চৌধুরীর জীবনের ঝরাপাতা একটি অন্যতম আত্মজীবনী গ্রন্থ। এবার দেখো, স্মৃতিকথা
অতীতের কোনো বিশেষ ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি যদি পরবর্তীকালে কোনো কিছু পরবর্তীকালে যদি তার মন থেকে বা পুরনো স্মৃতি থেকে সেই ঘটনাটাকে তুলে ধরে রচনাকারে প্রকাশ করে বা মৌখিক আকারে প্রকাশ করে, তাকেই বলা হয় কিন্তু স্মৃতিকথা। যেমন দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, এটি অন্যতম একটি স্মৃতিকথা। লেখক এখানে বাংলাদেশের থেকে যে ছেড়ে এসেছিলেন তার দেশ বা গ্রামকে, সেটা কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন। পরের প্রশ্নটা দেখো, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? হ্যাঁ, সামরিক ইতিহাস চর্চা একটা বিরাট গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো 1526 সালে মুঘল সম্রাট বাবর বা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ভারতে প্রথম কামান ব্যবহার করে। আবার 1945 সালে 6 বা 9 আগস্ট হিরোশিমা বা নাগাসাকিতে আমেরিকা জাপানে বোমা ফেলে। অর্থাৎ এই যে সামরিক শক্তি একটি দেশকে কোথায় নিয়ে যেতে পারে, অর্থাৎ পানিপথের যুদ্ধে কামান ব্যবহার করার ফলে বাবর জয়লাভ করেছিল, বা হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলার পরে কিন্তু বিশ্ব একেবারে অবাক হয়ে গিয়েছিল, ভীত হয়ে পড়েছিল। কাজেই এই যে বিভিন্ন যুগের যে যুদ্ধের সামরিক অস্ত্রের বা কলাকৌশলের যে বিবর্তন বা পরিবর্তন, সেটা কিন্তু আমরা জানতে পারি। বা কোনো একটা যুদ্ধে একটা পক্ষ কেন জয়লাভ করলো বা অন্য পক্ষ কেন পরাজিত হলো, সেই ব্যাখ্যা বা কারণও কিন্তু আমরা জানতে পারি। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে 1911 সাল গুরুত্বপূর্ণ কেন? ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বা ভারতের জাতীয়তাবাদের ইতিহাসের ক্ষেত্রে এই 1911 সাল বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ইংল্যান্ডের রাজা 1911 সালের ডিসেম্বর মাসে ঘোষণা করেন যে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হবে। অর্থাৎ যে কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল ঔপনিবেশিক শক্তির, সেই কলকাতা রাজধানী পরিবর্তিত হয়ে ভারতের রাজধানী দিল্লিতে চলে গেল। 2 নম্বর, এই 1911 সালে প্রথম মোহনবাগান দলটি আইএফএ শিল্ড জিতেছিল এবং খালি পায়ে ব্রিটিশরা বুট পরে খেলেছিল, কিন্তু মোহনবাগান ক্লাবটি খালি পায়ে খেলেছিল। তথাপি মোহনবাগান কিন্তু আইএফএ শিল্ড জিতেছিল এবং এই সম্পর্কে একটা বইও আছে, পারলে দেখো, অবশ্যই ভালো লাগবে যে কিভাবে মোহনবাগান জয়লাভ করেছিল। অনেক কিছু তথ্য বা ইতিহাস বা প্রকৃত ঘটনা তোমরা জানতে পারবে। 3 নম্বর হচ্ছে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। আমরা জানি 1905 সালের 16ই অক্টোবর যে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন, তা প্রবল জনবিরোধী চাপে, আমি জনবিরোধী চাপ বলেছি কারণ হিন্দু নয় মুসলমান, সমগ্র বাঙালি জাতি এককাট্টা হয়ে, ধর্ম ভুলে, জাত ভুলে, বর্ণ ভুলে এককাট্টা হয়ে, আমরা বাংলা ভাগ হতে দেব না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই রচনার মাধ্যমে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। ফলে প্রবল শক্তিশালী ব্রিটিশ সরকারও কিন্তু তাদের বঙ্গভঙ্গর সিদ্ধান্ত পরিকল্পনা রদ করতে বাধ্য হয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো? এটা 24 সালে এসেছে যে ইতিহাসের যে শাখা পরিবেশের বিভিন্ন দিক, অর্থাৎ প্রকৃতি হতে পারে, প্রভাব হতে পারে, সমস্যা হতে পারে, পরিবর্তনের ধারা বা ফলাফল, এগুলো ব্যাখ্যা করে, তাকেই বলা হয় পরিবেশের ইতিহাস। পরিবেশের ইতিহাস চর্চা প্রথম শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে 1940 এবং 50-এর দশকে, এবং তা কিছুকালের মধ্যেই মার্কিন গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যেটা বর্তমানকালে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে পরিণত হয়েছে। পরের প্রশ্নটা দেখো, এটা 19 সালেরটা বাদ চলে গেছিল একটি কোশ্চেন, সংবাদপত্র সামরিক পত্রের মধ্যে পার্থক্য। সংবাদপত্র এবং সামরিক পত্র, অর্থাৎ নামকরণের মধ্যে পত্রপত্রিকার তার কিন্তু কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য পাওয়া যায়, যেমন সংবাদপত্র, সামরিক পত্র, মাসিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, এগুলোর মাধ্যমে কিন্তু কিছু ক্যারেক্টার জানা যায়। যেমন সংবাদপত্র দৈনিক প্রকাশিত হলেও, যে আমাদের যে রোজ সংবাদপত্র পড়ি বা খবরের কাগজ পড়ি, সেগুলো রোজ প্রকাশিত হয়, কিন্তু সাময়িক পত্র এটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রকাশিত হয়। সেটা 10 দিন হতে পারে, 7 দিন হতে পারে, 15 দিন হতে পারে, সেটা সেই পত্রিকা কবে নির্ধারণ দিন অনুসারে কিন্তু সেটা প্রকাশিত হয়। 2 নম্বর,
সংবাদপত্র তুলনামূলক সস্তা দামে বিক্রি হয়, কিন্তু সাময়িক পত্র তুলনামূলকভাবে একটু বেশি দাম হয়। 3 নম্বর, সংবাদপত্রে কোনো বাধাই করা থাকে না, কিন্তু সাময়িক পত্রে অনেক সময় বাধাই আকারে থাকে। এই ছিল মোটামুটি তোমাদের 2017 থেকে 2025 সাল পর্যন্ত প্রশ্ন। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে, কারণ আমরাই একমাত্র চ্যানেল যেখানে তোমাদের শুধু যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিই না, সেই প্রশ্নের যে উত্তর সেগুলো কিন্তু যথাযথভাবে বুঝিয়ে দিই। কাজে যদি মনে হয় তোমরা উপকার পাবে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। আমাদের এই চ্যানেলে আমরা আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে 2017 সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ে, অর্থাৎ মাধ্যমিকের যে 7টা বিষয় আছে সেই 7টা বিষয়ের মাধ্যমিকের যে সবচেয়ে ভালো উত্তর তারও কিন্তু আমরা সংকলন তুলে ধরেছি। অর্থাৎ পুরো 90 নাম্বারের যে উত্তর, সবচেয়ে ভালো উত্তর কোনো একটা নির্দিষ্ট শিক্ষার্থীর নয়, কিন্তু যে প্রশ্নটা যে শিক্ষার্থী সবচেয়ে ভালো লিখেছে তার একটা সংকলন নিয়ে কিন্তু আমরা তুলে ধরেছি। প্রত্যেকটা ইয়ার অনুসারে, প্রত্যেকটা সাবজেক্ট অনুসারে আছে। তোমরা অবশ্যই দেখো সেটা, কারণ তাহলে বুঝতে পারবে যে কিভাবে লিখলে তোমরা কিন্তু ফুল মার্কস পেতে পারো। তুমি দেখতেই পাচ্ছ ইতিহাস যে আমরা লিখেছি একটা সম্পূর্ণ আঙ্গিকে, এবং এইভাবে যদি তোমরা লেখো 2-এর 2 ছাড়া আর কিচ্ছু পাওয়ার সম্ভাবনা নেই। কাজেই যদি ভালো করে রেজাল্ট করতে চাও অবশ্যই চ্যানেলটি দেখো। ভালো লাগলে জানিও, খারাপ লাগলেও জানিও, বা কোনো সীমাবদ্ধতা হলে সেটাও বলো, বা তোমাদের কিছু দরকার থাকলেও জানিও। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। সকলের খুব ভালো হোক, ভালো পরীক্ষা হবে। জীবনের প্রথম বাইরে গিয়ে পরীক্ষা অবশ্যই ভালো হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস সম্পূর্ণ রাখো।